আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি পাঠিয়েছে দিল্লিতে। দেশটির উত্তরের অপেক্ষা করছে বাংলাদেশ, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান। তিনি বলেন, কূটনৈতিক চিঠির সাথে প্রয়োজনীয় সকল কাগজ পাঠানো হয়েছে। মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবে বাংলাদেশ। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন ভারতের ওপর শেখ হাসিনাকে ফেরাতে চাপ বাড়াতে পারে বলেও এ সময় ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। তিনি বলেন, বন্ধু রাষ্ট্রগুলোকে এ ইস্যুতে কাজে লাগানো হবে কিনা এর সিদ্ধান্ত নেবে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। আপনারা জানেন যে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে প্রমাণিত হয়েছে হাসিনা ফ্যাসিস্ট। তাই ভারত সরকারের উচিত অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে নয় বলেও জানান তিনি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। এ সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের পরিস্থিতি ও বিএনপির নির্বাচনী ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এটা প্রমাণিত হয়েছে যে হাসিনা ফ্যাসিস্ট। তাই ভারত সরকারের উচিত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। গুম হওয়া, হত্যা করা, এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না। এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এছাড়া তারা আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে নয় বলেও জানান বিএনপি মহাসচিব। এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই চার্টার বাস্তবায়নের পর ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে। দুবাইতে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আরও বলেন, শেখ হাসিনার নির্দেশে যে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তা জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। শুধু গুম খুন নয়, অর্থনীতি ও প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে পতিত এই স্বৈরাচার। আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদকে সাথে নিয়ে শেখ খলিল সোহেলের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্ল্যানারি অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাব দেন তিনি। সংস্কার কমিশনের সুপারিশ পাওয়ার পর আমরা জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছি। এখন রাজনৈতিক দল সহ অংশীজনের সাথে আলোচনা শুরু হবে। যেসব সুপারিশের উপর ঐক্যমত্য হবে তা নিয়ে জুলাই চার্টার তৈরি হবে। এর বাস্তবায়নের পর আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
জুলাই হত্যাকাণ্ডের উপর জাতিসংঘের রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি। Published just a report on Bangladesh. জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে হাসিনার নির্দেশে গুম, নির্যাতন, নিরাপত্তা বাহিনীর গুলিতে ছাত্রদের হত্যার চিত্র উঠে এসেছে। আমাদের আর বিশ্বাস করাতে বিশ্ববাসীর কাছে যেতে হবে না, নিজেরাই জানতে পারবে। So we don't have to go and বাংলাদেশের অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়েও প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টা। we never held an election for 15-16 years. অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। প্রত্যেকটি জিনিস পুনর্গঠন করতে হচ্ছে। ব্যাংকিং খাত থেকে $16 বিলিয়ন চুরি করা হয়েছে, $17 বিলিয়ন প্রতি বছর বিদেশে পাচার হয়েছে। চেষ্টা করছি, কিন্তু তা ফিরিয়ে আনা একটি জটিল প্রক্রিয়া। আমাদের প্রথম অগ্রাধিকার অর্থনীতি পুনর্গঠন, দ্বিতীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, তারপর প্রতিষ্ঠানকে পুনরায় সাজিয়ে তোলা। সংস্কার প্রক্রিয়ায় পুরো বিশ্ব আমাদের সাহায্য করছে। Reforms. প্রশ্নের জবাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পর নিজের ভুবনে ফিরতে চান বলে জানান 84 বছর বয়সী ইউনুস। I go back to what I enjoy doing most. And this is what শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ফ্যাসিস্ট শেখ হাসিনার গোপন বন্দিশালা আয়নাঘরের অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি বিভিন্ন আলামত ধ্বংসের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়ে আয়নাঘরে নির্যাতিতরা বলছেন, সরকারের সদিচ্ছার অভাবেই প্রশাসনে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসররা এসব আলামত নষ্ট করার সুযোগ পেয়েছে। আর গুম কমিশন মনে করছে, আলামত নষ্ট করলেও হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে খুব একটা প্রভাব পড়বে না। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। আমি আমার মার সাথে একদিন কথা বলতেছি, আমাকে বলতে দেয় না তারা। আমার পা এটা জোড়া, ডান পা আমার জোড়া লাগে নাই, আমি হাঁটতে পারি না। শুধু রাত্রে একটা লোক ওই চোখ বাঁধা থাকতো, ওই লোকটা এসে শুধু ঔষধ খাওয়াই দিত। আমার আর দুনিয়ায় কিচ্ছু ছিলাম না, মানে কি হয়েছে, কোথায় কি আছে, আমার কোথাও কিছু আমি জানি না, ঠিক আছে। মানে আমি একদম পৃথিবী থেকে আলাদা। স্বৈরাচার শেখ হাসিনার গোপন বন্দিশালার নির্মম নির্যাতনের সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন সাবেক ছাত্রনেতা মুস্তাফিজ। নির্যাতনের নির্মমতা এতটাই ভয়াবহ ছিল যে এক পর্যায়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি। এমন নির্যাতন ছিল যে আমার হাত যদি বান্ধা না থাকতো তাহলে আমি সুইসাইড করতাম, আমি সহ্য করতে পারতেছিলাম না। প্রথম 2-3 দিন আমাকে কোনো টর্চার করে নাই, তারা আমাকে মেরে ফেলবো এরকম তাদের প্রিপারেশন ছিল। আল্লাহ আল্লাহ করতাম আর এই কান্নাকাটি করতাম, ঠিক আছে। আর নামাজে রক্ত তো কিছু, চোখ বান্ধা থাকতো সব সময়, চোখ কখনোই খুলতো না। যেদিন ক্রস ফায়ার দিতে দেয় রাত্রে কয়টা বাজে তো বলতে পারবো না, কিন্তু চারোদিকে যখন নীরবতা, তখন আমাকে বাইর করছে। আমি যখন ওই যে ট্রলারের শব্দ পাইছি, তখন ওই যে ওই নদীর পাড়ে নিয়ে ক্রস ফায়ার দেয়, তখন আর আমার শরীরে, হ্যাঁ ওইটা শোনার পরে আমার শরীরে কোনো কাজ করে না। এরপরে আমি ওই যে গাড়িতে শোয়া ছিলাম, গাড়িতে থেকে আমি নামতে চাই না, মানে হাত পা তো বাঁধা, ওই বাঁধা অবস্থায় আমি ওই যে এসে যতদূর পারছি গাড়ি থেকে নামবো না আমি নিচে, আমার না ক্রস ফায়ার দিই, ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো ওরা ফোনে কথা বলতেছিল, কথা বলতে বলতে তখন আমি বলছিলাম যে আমার মায়ের সাথে একটু কথা বলবো, আমার দেয়নি কথা বলতে তারা। মানে এই ফ্যাসিস্ট সরকারের এমন জানোয়ার ছিল তারা। ফ্যাসিস্ট হাসিনার আয়নাঘরের নির্যাতনের শিকার প্রত্যেকেরই অভিজ্ঞতা প্রায় একই রকম। শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে এসব মানুষগুলো স্বৈরাচারের রোষানলে পড়েছিলেন। বেঁচে থেকেও প্রত্যেকটি মুহূর্ত কাটিয়েছেন মৃত্যু যন্ত্রণায়। আমাকে প্রথমবার টর্চারের পর আমি প্রায় 7 দিন মতো মানে দাঁড়াতেই পারতাম না, বাথরুমে গেলে ক্রলিং করে যেতে হতো, কারণ প্রচণ্ড ব্যথা, আমার পুরো শরীর দাঁড়াতে পারে না। যখন ওর জেনিটালে শকটা দিল তখন তো রক্ত বের হয়েছিল, প্রস্রাবের প্রচণ্ড সমস্যা। তারপরে দ্বিতীয়ত ওখানে প্রচণ্ড শীত ছিল, শীতের কারণে মনে করেন ফ্লোরে শুয়ে রাখতো। এই নির্যাতন তো আপনার মানে বলে বর্ণনা করা যাবে না, সেটা প্রকাশ করার বিষয়ও না, যেই সহ্য করে সেই বলতে পারবে। আমার ডান হাতের লিগামেন্ট ছিঁড়া, আমার মেরুদণ্ডের বিভিন্ন ডিস্ক ডিসপ্লেসড এবং প্রচণ্ড ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সেটা আমি সহ্য করতেছি, এটা তো অন্য কেউ বললে হবে না, বুঝবে না। আমিও গুম কমিশনে 2টা অভিযোগ দিয়েছি, একটা র্যাব 1-এর আর একটা হল সিটিটিসির। ওনারা তো আমাদেরকে কোনো ইনফরমেশন দেন নাই বা জানানো নাই। গুমের শিকার বড় অংশ হলো বিএনপির নেতাকর্মীরা, তাদেরকে এখানে ডাকানো হয় নাই, তাদের কোনো ইনফরমেশন দেওয়া হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার 6 মাস পর জাতির সামনে প্রকাশিত হয়েছে আয়নাঘরের ছবি,
যেখানে নির্যাতনের অনেক আলামত নষ্ট করার পাশাপাশি আয়নাঘরের অবকাঠামো পরিবর্তনের অভিযোগ উঠেছে। এর সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন নির্যাতিতরা। আমাকে ওরা অনেক টর্চার করে, আমি খাওয়া দাওয়া তো নাই, দেয় না। একটা পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে আমাকে খরচ দিয়ে দেন, আমাকে আর টর্চার করেন না। যে আয়নাঘরগুলো দেখাচ্ছে অনেক বড় সড়ো আয়নাঘর দেখাচ্ছে। এই আয়নাঘরগুলো কিন্তু অনেক ছোট, এখানে বসলে শোয়ার জায়গা নাই, শুইলে এক কাত হয়ে শোয়ার জায়গা। কিন্তু হয়তো আজকে এগুলো বড়, কেন বড় হয়েছে সেটা আমি জানি না। আমাদের কোনো কিছু চাওয়ার নেই, আমরা এদের বিচার চাই। যদিও জাতীয় গুম কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান লিটন মনে করছেন আয়নাঘরের আলামত নষ্ট করলেও বিচারের ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে না। প্রথম যাওয়ার সাথে দ্বিতীয় পরিদর্শনে কিছু পরিবর্তন আমরা দেখেছি, কিন্তু মূল পরিবর্তনটা আগেই হয়েছে। এই ধরনের আলামত নষ্ট যারা করেছেন, যে ব্যক্তি হন না কেন, তাকে চিহ্নিত করে আসলে তাকেও আইনের আওতায় আনা, এটাই উচিত আমরা মনে করি। যে আলামত নষ্ট করেছে তা দিয়ে তাদের বিচারের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। একটু দুর্বলতা থাকতে পারে, কিন্তু বিচারে কোনো প্রভাব ফেলবে না। স্বৈরতন্ত্রের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্য দরকার বলে মনে করেন গুম কমিশনের এই সদস্য। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশব্যাপী নিজেদের 848 নেতাকর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এ অভিযোগ দায়ের করা হয়। বিএনপির মামলা সংক্রান্ত প্রধান সমন্বয়ক সালাউদ্দিন খান একথা জানিয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এই তালিকাসহ অডিও, ভিডিও এবং 84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। এ সময় এসব হত্যাকাণ্ডের সঠিক ও ন্যায় বিচার দাবি করেন তারা। আমরা ন্যায় বিচার চাই। আমরা শেখ হাসিনার মধ্যে গায়েবী মামলা করে, মিথ্যা মামলা করে, ক্রসফায়ারের নামে হত্যা করে, ওই মামলা যেভাবে তারা তৈরি সৃষ্টি করে আমাদেরকে লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমরা ওই মামলা দেই নাই। আমরা সত্য সঠিক একটা চিত্র তুলে ধরেছি আদালতকে। মাননীয় আদালত জানি আমাদের এই বিচার কার্যক্রম করার জন্য তদন্ত সংস্থা যে আছে আন্তর্জাতিক আদালত, তাদের কাছে প্রেরণ করবে, পাঠাবে, এর বিচার হবে ইনশাআল্লাহ। সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না জামায়াতে ইসলামী। নির্বাচন ভবনে কমিশনারদের সাথে বৈঠকে কথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আর নির্বাচন আয়োজনের কোনো দিনক্ষণ বেঁধে দিতে চায় না দলটি। নাজিবুর রহমানের রিপোর্ট। প্রায় এক যুগ পর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সাথে বৈঠকে জামায়াতে ইসলামী। নিবন্ধন বাতিলের পর এবারই প্রথম নির্বাচন ভবনে দলের শীর্ষ নেতারা। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও সংস্কার নিয়ে 23টি প্রস্তাব দেন তারা। প্রয়োজনীয় সংস্কারের আগে জাতীয় নির্বাচন আয়োজন না করার পক্ষে দলটি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে, জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন করবে। আমরা কোনো দিন, মাস, ক্ষণ বেঁধে দিইনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের সমর্থন আছে জানিয়ে দলের সেক্রেটারি জেনারেল বলেন, বিভিন্ন দলের মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য। একটা গণতান্ত্রিক দেশে নানান ইস্যুতে ভিন্ন মত তো থাকতেই পারে, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের একটা মত দিয়েছি, তার সাথে আরেকটা দলের ভিন্ন মত থাকতে পারে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, এটা হতেই পারে। শেখ হাসিনাকে নিয়ে জাতিসংঘের দেয়া প্রতিবেদনে জামায়াতে ইসলামী সম্পর্কে যে তথ্য দেয়া হয়েছে তা ভুল বলেও মন্তব্য করেন তিনি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব, এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সনদ তৈরি হবে।
পরে এই সনদের ভিত্তিতে তা বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ, এমনটা জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। আর প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনতে ৭০ অনুচ্ছেদের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। সংসদ ভবনে সংবাদ সম্মেলনে এসব বলেন ডক্টর আলী রিয়াজ। ইমরুল আহসানের রিপোর্ট। রাষ্ট্রকাঠামো সংস্কারে ৬ কমিশন ইতিমধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে। তবে নির্বাচনের আগে অন্য কমিশনের সুপারিশ কিছু কিছু বাস্তবায়ন করা গেলেও সংবিধান সংস্কারের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী সংসদের জন্য। ভবিষ্যতে যে নির্বাচনই হবে সেটা যখনই হোক, তার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐকমত্য প্রতিষ্ঠা করা এবং এই প্রতিশ্রুতি নিশ্চিত করা যে তারা ক্ষমতায় গেলে জেনেই যান, এটা সব দলকে রাজি করতে হবে। তিনি ১৫০ আসন পাবেন কিনা সেটার বিবেচনা নয়, বিবেচনা হচ্ছে যে তিনি যদি একজনও নন, এমনকি নাও যান সংসদে, তাহলে তারও দায়িত্ব হচ্ছে যে এই সংস্কারগুলোর জন্য কাজ করা। লক্ষ্য হচ্ছে একটি সনদ তৈরি করা, ন্যাশনাল চার্টার। এই পরিবর্তনগুলো, এই সংযোজনগুলো, এই বিয়োজনগুলো, এই পুনর্লিখনগুলোর কাজ তারা করবেন। সংবিধানের বর্তমান কাঠামো সরকার প্রধানকে স্বৈরাচারী হওয়ার সুযোগ করে দিয়েছে উল্লেখ করে আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রীর একচেটিয়া ক্ষমতা কমানোর জন্য একই সাথে কেউ প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলের প্রধান হতে না পারার সুপারিশ করা হয়েছে। ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাবের ব্যাখ্যাও দেন তিনি। যারা বলছেন যে অকস্মাৎ এরকম ব্যবস্থা থাকলে সরকারের পতন ঘটবে এবং দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে, সেটার সাথে আমরা একমত নই। যে ব্যক্তি তার নিজের দলের কাছে জবাবদিহি করতে বাধ্য না, একবার যদি প্রধানমন্ত্রী হন তিনি আর জবাবদিহি করতে বাধ্য না, এই যে পরিস্থিতি, এ থেকে বেরোবার পথটা কি? ৭০ অনুচ্ছেদ অবিকৃত অবস্থায় রেখে তার কোনো পথ পদ্ধতি আবিষ্কার করা যায়নি। এটা ৫২ বছরের অভিজ্ঞতা। গণভোটের বিধান যোগ করার যৌক্তিকতাও তুলে ধরেন তিনি। বাংলাদেশে যতবার সংবিধান সংশোধিত হয়েছে, কোনোবারই যারাই ক্ষমতায় থেকে এটা করেছেন তারা নির্বাচনের আগে এই ম্যান্ডেট জনগণের কাছ থেকে নেননি যে তারা সংবিধান সংশোধন করবেন। ছাত্রদের সম্ভাব্য নতুন রাজনৈতিক দলকে কোনো সুবিধা দেওয়ার জন্য এমপি পদে নির্বাচনের ন্যূনতম বয়স ২১ করা হয়নি বলে দাবি করেন আলী রিয়াজ। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের সফলতার উপর। এমন মন্তব্য করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র সংস্কারের গঠিত কমিশনগুলোর বেশিরভাগ প্রস্তাব ইতিবাচক। সংস্কার কমিশনের প্রতিবেদন এবং জাতীয় ঐকমত্য নিয়ে মুকসিমুল আহসানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জন আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 1 মাসের মাথায়। প্রথমে গঠিত 6টি কমিশন 3 মাস ধরে জনমত জরিপ, আলোচনা এবং পর্যালোচনার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয় গত 8 ফেব্রুয়ারি। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে মূলনীতি থেকে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাস, মৌলিক অধিকারের আওতা বাড়ানো এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিতকরণের কথাও উঠে এসেছে। চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হয় রাষ্ট্র ক্ষমতাকে, তা না হলে সেখানে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার হয় এবং ফ্যাসিবাদের উত্থান ঘটে। যে উদ্দেশ্যে সংবিধানটাকে সংস্কার করা হচ্ছে, এমন কোনো সংবিধান থাকবে না যে এই ফ্যাসিস্টের একটা উত্থান করতে পারে। রাষ্ট্রের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রীর স্থলে জনগণতন্ত্রী বাংলাদেশ হবে। দেশের জনগণ বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এমপি হওয়ার ন্যূনতম বয়স 25-এর পরিবর্তে 21 বছর করার প্রস্তাব করেছে কমিশন। সংস্কার প্রতিবেদনে প্রস্তাব করা হয়েছে জাতীয় সংসদ হবে 2 কক্ষের, নিম্নকক্ষে 400 এবং উচ্চকক্ষের আসন হবে 105টি। এর মধ্যে 100 জন নির্বাচিত হবেন ভোটানুপাতিক হারে, আর বাকি 5 জনকে মনোনীত করবেন রাষ্ট্রপতি। 2টা কক্ষই হওয়া উচিত বাংলাদেশে, যাতে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ভারসাম্য নিয়ে আসবেন। মোটা দাগে যে সমস্ত প্রস্তাবগুলি এসেছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান রচনার জন্য সহায়ক হবে। এই সব কিছু নির্ভর করতেছে রাজনৈতিক দলগুলোর ইচ্ছার উপরে।
শুধু তো রাজনীতি না, এটা অর্থনীতি, এটা বড় ফ্যাক্টর। অর্থনীতি যদি ঘুরে না দাঁড়ায় তাইলে কিন্তু এই সংস্কার প্রস্তাব কোনো কাজেই আসবে না। তাদের সাকসেসের উপরেই কিন্তু নির্ভর করতেছে আগামী দিনের রাজনীতি এবং এই সংস্কারের ভবিষ্যৎ। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলের পাশাপাশি দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার উপর নির্ভর করছে সংস্কারের বাস্তবায়ন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি অনৈক্য থাকে তাহলে কোনো অবস্থাতেই এই সংলাপ প্রক্রিয়া কার্যকর হবে না, এবং এখন এই মুহূর্তে পর্যন্ত কোনো সমঝোতার লক্ষণ আমি দেখি না। সংস্কার প্রত্যেক দলই এখন করতে চাইবে এবং পারা উচিত বলে আমার ধারণা। কারণ যে কোনো রাজনৈতিক দল তারা যদি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারে তাহলে সেই রাজনৈতিক দলগুলি ইন দ্য লং রান টিকতে পারে না। ভবিষ্যতের বাংলাদেশকে গড়তে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার খুবই প্রয়োজন, আর এসব সংস্কার কার্যকর করার জন্য প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য। আর তাই সংস্কারকে কেন্দ্র করে বিভাজনকে উস্কে না দিয়ে রাজনৈতিক দল এবং সরকারকে সমঝোতার মাধ্যমে সমাধানের পথ খোঁজার তাগিদ বিশ্লেষকদের। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির দ্বিতীয় দশকে জমে উঠেছে বাঙালি প্রাণের প্রিয় আয়োজন অমর একুশে বইমেলা। লেখক, প্রকাশক আর পাঠকের আড্ডায় মুখরিত বাংলা একাডেমি প্রাঙ্গণ। এদিকে সন্ধ্যায় মেলা পরিদর্শন করে তরুণ প্রজন্মকে বই পড়ার আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নূর হোসেনের রিপোর্ট। ফাগুনের আগমনী বেলায় প্রিয়জনদের নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বইপ্রেমীদের বাড়তি ভিড়। পছন্দের বইয়ের মলার ছোঁয়ার আনন্দে বিভোর অনেকে। আমার কাছে যত টাকা আছে একটা দুইটা বই কিনতে পারবো ইনশাআল্লাহ। বই মেলায় এসে অনেক ভালো লাগতেছে, এখানে এসে অনেক কিছু শিখতে পারতেছি। তো ঢাকায় এসেছি ওই জন্যই মেলাতে আসা। মোস্তাক তিশা ভাইরাল ছিল, ওইগুলো নিয়ে বেশি ক্রাউড ছিল, আর এবার একটু কম, এবার একটু ভালো লাগছে। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখার পাশাপাশি প্রিয় লেখকদের বই সংগ্রহ করছেন দূর দূরান্ত থেকে আসা বইপ্রেমীরা। যে অনেকগুলো স্টল, অনেকগুলো পাবলিকেশন থেকে আগে বই প্রকাশ করতে দেওয়া হতো না, আমরা আদর্শের ব্যাপারে শুনছি, সেই জায়গা থেকে এই বছর একটা ইনক্লুসিভ বইমেলা আমরা পাচ্ছি। একটু হরর টাইপসের বই পছন্দ করি আর হুমায়ুন আহমেদের বই পড়তে পছন্দ করি। বেচা বিক্রি পুরোপুরি না জমলেও মেলার সার্বিক বিষয়ে লেখক ও প্রকাশকদের কণ্ঠে ছিল সন্তুষ্টি। বইমেলা নিয়ে উৎকণ্ঠা ছিল, আমার মনে হয় না সেরকম কিছু হয়েছে। আগামী দিনগুলিতে বইমেলা আরও ভালো হবে। বিচ্ছিন্ন কিছু ঘটনা, সেটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার মতো কিছু নাই। ওই ফেসবুক, ইউটিউব থেকে যে তথ্য পাচ্ছে, পিডিএফ পাচ্ছে, সেখান থেকে তারা তার তথ্যটা নিয়ে নিচ্ছে। কিন্তু একটা বই পড়া যে একটা সংস্কৃতির অংশ, বই পড়ে যে আমি নিজেকে সমৃদ্ধ করতে পারবো, সেই জায়গাটাই মনে হয় আমাদের অনেক দুর্বলতা আছে। এদিকে প্রথমবারের মতো মেলা পরিদর্শন করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের প্রকৃত ইতিহাস জানতে সবাইকে বই পড়ার আহ্বান জানান তিনি। যে জাতি তাদের অতীত এবং ঐতিহ্যকে ধারণ করে, স্মরণ করে, সম্মান করে, সেই জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো আমরা আশা করব যে এখানে যারা স্টল দিয়েছেন তারা পর্যাপ্ত বই পুস্তক রাখবেন, এবং যারা পাঠক এবং এখান থেকে ক্রেতা যারা আসবেন তারা যেন তাদের চাহিদা মতো এখানে বইগুলো সংগ্রহ করতে পারেন। বৃহস্পতিবার 85টি নতুন বই প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। 3 ঘন্টা পর কারারক্ষীদের কাছ থেকে মুক্ত হয়েছেন খাগড়াছড়ি কারাগারের জেলার আক্তার হোসেন শেখ। অনৈতিকভাবে 3 কারারক্ষীকে বদলি সহ নানা অনিয়মের অভিযোগ তুলে কারা ফটকে তাকে আটকে আন্দোলন করে কারারক্ষীরা। পরে বিকেল 5:30টায় জেলার বিশেষ নিরাপত্তা প্রহরায় কারাগার ত্যাগ করেন তিনি। কারারক্ষীরা জানান, হয়রানিমূলক বদলি আদেশের জন্য জেলার আক্তার হোসেন দায়ী। তারা বলছেন, বদলি আদেশ প্রত্যাহার এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা প্রমাণ করার দাবিতে আন্দোলন করছেন তারা। পরে খবর পেয়ে ভারপ্রাপ্ত জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া কারাগারে ছুটে আসেন। তিনি আন্দোলনরত কারারক্ষীদেরকে ডিউটি থেকে সরিয়ে দিয়ে অস্ত্র জমা নিয়ে নেন। পরে জেলা প্রশাসক আন্দোলনরত কারারক্ষীদের সাথে দাবি দাওয়া নিয়ে বৈঠক করেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ঢাকায় অবস্থানরত প্রাক্তন ছাত্রদের মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর সেচ ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বহুদিন পর সাংস্কৃতিক আয়োজনে গানে আড্ডায় মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি স্কুল জীবনে স্মৃতিচারণ করেন, আলোচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে ঠাকুরগাঁওয়ের ভবিষ্যৎ উন্নয়ন ও নানা পরিকল্পনা নিয়ে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে খাদ্যশস্যের চোরাচালান রোধে সীমান্তে কঠোর নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা জোরদারকরণ বিষয়ক সভা শেষে এসব তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, গৃহযুদ্ধের কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে। এতে বাংলাদেশ থেকে চোরাই পথে খাদ্যশস্য পাচারের ঝুঁকি রয়েছে, তাই নজরদারি অব্যাহত রাখার তাগিদ দেন তিনি। আসছে রমজানে দেশে খাদ্যশস্যের মজুদ ও আমদানি স্বাভাবিক রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, রমজান মাসে যাতে দাম সহনশীল থাকে সে বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।